আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি ড্রামার গল্প নিয়ে। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যাতে আমি কোনো হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করি, তাই তোমাদের জন্য 2024 সালে রিলিজ হওয়া নতুন একটি হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, এই ড্রামাটি কিন্তু কোরিয়ান ড্রামা স্প্লাশ প্লাস লাভের চাইনিজ রিমেক। তাহলে তোমরা বুঝতেই পারছো এই ড্রামাটিতে তোমরা টাইম ট্রাভেল, রোমান্টিক সিন, ফানি সিন এবং ইমোশনাল সিন সবকিছুর মজা একসাথে পেতে চলেছ। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক এই ড্রামাটির এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড লি মেংমেংকে দেখানো হয়, যে নিজের ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ছিল। তখনই মেংমেং এর কাছে কারোর একটি মেসেজ আসে। এতে ক্লাসের ভিতরেই মেংমেং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত টিচারের কাছে মেংমেং ধরা পড়ে যায়। এতে টিচার তখন মেংমেং এর উপর রাগ করে বলে, তোমার মাকে ডেকে আনো। মেংমেং সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। মেংমেং মনে করে হয়তো ওর মা ওকে নিতে আসবে, কিন্তু ওর মা ওকে নিতে আসে না। এতে মেংমেং একা একাই বাড়ি চলে যায়। বাড়িতে যেতেই ওর মা তো ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতে থাকে, কারণ টিচার মেংমেং এর মাকে সবকিছু জানিয়ে দিয়েছে। এখানে আমরা ওদের কথাবার্তা থেকে এটা বুঝতে পারি যে মেংমেং এর সঙ্গে মেংমেং এর মায়ের সম্পর্ক একটুও ভালো না। মেংমেং নিজের মায়ের উপরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে আর নিজের বাবার কবরস্থানে যায়। এখানে মেংমেং এর কাছ থেকে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই মেংমেং নিজের বাবাকে অনেকটা মিস করতো, কিন্তু ওর বাবা এখন আর বেঁচে নেই। মেংমেং ওর মাকে একটুও পছন্দ করতো না, বরং ওর বাবাকে বেশি ভালোবাসতো। মেংমেং চায় না ওর মার সঙ্গে থাকতে। তখনই বৃষ্টি হওয়ার কারণে মেংমেং দেখতে পায় সেখানে কিছু পানি জমেছিল। মেং যখন ওই জমানো পানির দিকে তাকায়, তখন তার ভিতরে ও একটা অন্য দুনিয়া দেখতে পায়। মেংমেং মনে করে এর ভিতরে চলে গেলে হয়তো ওর মার সাথে ওর আর থাকা লাগবে না, ও অন্য দুনিয়াতে চলে যাবে। তাই মেংমেং ওই পানির ভিতরে লাফ দিয়ে দেয়। সিন এখানে কাট হয়। আমাদেরকে এরপর পুরনো যুগে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা বিশাল একটি সাম্রাজ্য দেখতে পাই, কিন্তু এই সাম্রাজ্যে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, যার কারণে এই রাজ্যের লোকেরা মিলে একটি রিচুয়াল পালন করছিল। তবে এখানকার রাজা তো সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সেনাপতি একটু অস্বস্তি নিয়ে রাজাকে তখন ডেকে তোলে। এই হচ্ছে আমাদের ড্রামার নায়ক ইয়ান। ইয়ান তখন সবাইকে রিচুয়াল পালন করার জন্য আদেশ দেয়। ওরা তখন রিচুয়াল পালন করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু আবারও বৃষ্টি থেমে যায়। ইয়ান বলে, আমি বলেছিলাম এসব করে কোনো লাভ হবে না। এটা বলে ইয়ান যখন চলে যেতে যাবে, তখন সেখানে থাকা পাত্রের ভিতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। ইয়ান যখন ওই পাত্রের দিকে মুখ দিয়ে দেখতে যায়, তখনই কেউ একজন ইয়ানকে টেনে ধরে। যেটা দেখে তাড়াতাড়ি সেনাপতি ইয়ানকে বাঁচাতে আসে। যখন সেনাপতি ইয়ানকে তোলে, তার সাথে সাথে আমাদের মেংও উঠে আসে। তো ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে ওই স্পন্সরটি স্কিপ করে যেতে পারো। সবাই কেমন আছেন? মোজবেটের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করে থাকেন, মোজবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে, যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারেন। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোজবেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট সুবিধা। ক্রীড়া অনুরাগীদের জন্য মোজবেট একটি স্বর্গ। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনি আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড J009 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না, দ্বিধা করবেন না, এখনই সাইন আপ করুন এবং মোজবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার ব্যাংক ব্যালেন্স উন্নত করতে প্রস্তুত হন। মোজবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। মেংকে দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। ইয়ান মনে করে মেং হয়তো কোনো গুপ্তচর, যে ওকে এখানে লুকিয়ে লুকিয়ে মারতে এসেছে, তাই ও মেংকে তখন বন্দি করার আদেশ দেয়। মেং বলে, আমি কোনো গুপ্তচর নই, বরং একজন সাধারণ শিক্ষার্থী। এতে ইয়ান তখন সেখানে রয়্যাল টিচারকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে, আপনি কি এই ছাত্রীকে চেনেন? মেং দেখে বুঝতে পারে এটা তো ওর স্কুলের স্যার। মেং তাই স্যারকে বলে, আরে স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না?
কিন্তু স্যার তো বলে, না না, আমি তোমাকে কি করে চিনবো, আমি তো তোমাকে কখনো দেখিনি। মিং বুঝতে পারে যে এখন ও সম্পূর্ণ একটি আলাদা দুনিয়ায় চলে এসেছে। মিং এর সাথে এটাও খেয়াল করে যে এখানে একটি রিচুয়াল পালন করা হচ্ছে। মেংয়ের মনে পড়ে একদিনও মুভিতে দেখেছিল এই রিচুয়ালটা তখন পালন করা হয় যখন কোনো জায়গায় বৃষ্টি হয় না, আর তারা দেবতাকে সন্তুষ্ট করার জন্য এই রিচুয়ালটি পালন করে। এতে মেংয়ের মাথায় একটি বুদ্ধি আসে। মেং তখন সবাইকে বলে, আমাকে দেবতার পক্ষ থেকে পাঠানো হয়েছে এখানে বৃষ্টি প্রদান করার জন্য, তবে কেউ এটা বিশ্বাস করতে চায় না। মেং সবাইকে বিশ্বাস করানোর জন্য তখন জোরে জোরে মন্ত্র পড়তে থাকে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার আদেশ দেয়। তবে প্রথমবারে কোনো কাজ হয় না। ইয়ান এতে রেগে মেংয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মেং মনে মনে অনেকটা ভয় পেয়ে যায় আর বলে এবারও কি করবে। এটা বলেই মেং আবারও মন্ত্র পড়তে শুরু করে আর বৃষ্টি পড়ার জন্য আদেশ দেয়। এবার হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে বৃষ্টিও পড়তে শুরু করে। সবাই তখন মেংকে ডিভাইন গড হিসেবে সম্বোধন করতে থাকে। তারা মনে করতে থাকে হয়তো মেংকে দেবতার পক্ষ থেকে পাঠানো হয়েছে। তবে ইয়ানের তো এইসব কুসংস্কার একদমই বিশ্বাস হতো না, তাই ও নিজের গার্ডকে বলে যাতে সে মেং এর উপরে নজর রাখে, যেটা আবার মেং শুনে ফেলে। মেং মনে মনে ভাবতে থাকে যে করেই হোক ওকে এখান থেকে পালাতে হবে। মেং এরপর একটি রুমে চলে আসে যেখানে রয়্যাল গার্ডদের পোশাক রাখা ছিল। মেং সেই পোশাক পরে বাইরে বেরিয়ে আসে আর অনেকগুলো রয়্যাল গার্ডের সঙ্গে মিশে যায়। এরপর সিন শিফট হয় রয়্যাল কোর্টে, যেখানে রয়্যাল গার্ডদের ভিতরে মিংও ছিল। ইয়ান এখানে সকল রয়্যাল গার্ডদের সঙ্গে রাজ্যের বিষয়ে আলোচনা করছিল। তখনই হঠাৎ করে মেং একটি হাঁচি দিয়ে ওঠে। মেং তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখন ওর কি হবে, কিন্তু এই যাত্রায় মেং কোনো রকম ভাবে বেঁচে যায়। এরপর রয়্যাল কোর্ট থেকে বেরিয়ে মেং চলে যায় আবারও সেই রুমে নিজের ব্যাগ নিতে। তবে সেখানে মেংয়ের ব্যাগ ছিল না। ব্যাগ খুঁজতে খুঁজতে মেং চলে আসে ইয়ানের রুমের বাইরে, যেখানে ইয়ানের হাতে ওই ব্যাগটি ছিল। ইয়ানের গার্ড তখন মেংয়ের ব্যাগের ভিতর থেকে মেংয়ের মোবাইল বের করে। তখনই হঠাৎ করে মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে গার্ড অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ইয়ানের স্পেশাল গার্ড মেংকে সেখানে ধরে নিয়ে আসে, অর্থাৎ মেং ধরা পড়ে গিয়েছে। মেং তো ইয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়ান বলে, তুমি সত্যি কথা বলো যে তোমাকে এখানে কে পাঠিয়েছে আমাকে মারার জন্য। আর মেংকে ওর মোবাইলটি দেখে বলে, আর এটা কি? তখনই হঠাৎ করে আবারও মোবাইলের অ্যালার্ম বেজে ওঠে। ইয়ান এতে ভয় পেয়ে মোবাইলটি চেলে ফেলে দেয়, যেটা মেং আবার তাড়াতাড়ি ধরতে যায়। আর এই কারণে ইয়ান গিয়ে সোজা মেংয়ের পায়ের নিচে পড়ে। ইয়ান তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে, এই অপমান আমি একদম সহ্য করব না। এই প্রথম আমি কারোর কাছে মাথা নিচু করলাম, তাও আবার তোমার জন্য। তোমাকে তো আমি ছাড়বই না। মেং তখন অনেক বেশি ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি জানেন আমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফিজিক্স, ম্যাথস, বায়োলজি এগুলো আমি অনেক ভালো পারি। ইয়ান বলে, সত্যি তুমি ভালো পারো? তাহলে এর একটা প্রমাণ দিয়ে দাও। এরপর ইয়ান মেংকে একটি ফিজিক্সের ম্যাথ সলভ করতে দেয়, যেটা খুব সহজেই মেং করে ফেলে, কারণ ও তো ফিউচার থেকে এসেছে। ইয়ান বলে, এটা তো যে কেউই সলভ করতে পারবে, কিন্তু এখন আমি তোমাকে এমন একটি প্রশ্ন দেব যেটা 1 মাস ধরেও আমাদের স্কলাররাও এটা সলভ করতে পারেনি। এরপর আমরা মেংকে ওই প্রশ্নটি সলভ করতে দেখতে পাই। খুব তাড়াতাড়ি মেং ওই প্রশ্নটি সলভ করে দেয়। এতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওরা এতদিন চেষ্টা করেও এই ম্যাথটি একদমই সলভ করতে পারেনি। ইয়ান তখন গার্ডকে অনেকগুলো মুক্ত আনতে বলে। মেং মনে করে হয়তো এই সকল মুক্তগুলোই ওকে ইয়ান দিয়ে দেবে, কিন্তু ইয়ান সেখান থেকে বেছে বেছে একটি মুক্ত মেংকে দিয়ে দেয় আর মেংকে বলে, যদি তুমি আরও পুরস্কার পেতে চাও তাহলে আমার হয়ে কাজ করো, আর আমি যে প্রশ্নগুলো তোমাকে দেবো সেগুলো তোমাকে সলভ করে দিতে হবে। মেংও এতে না চাইতে রাজি হয়ে যায়। এরপর মেংকে ওখানকার হস্টেল রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা থাকে। এরকম অগোছালো রুম দেখে মেং তো অনেক বেশি হতাশ হয়ে যায়, কিন্তু এরপর যেটা হবে সেটাও কল্পনা করতে পারিনি। তখনই সেখানে সকল স্টুডেন্টরা চলে আসে, যারা অনেক বেশি বিশৃঙ্খল ছিল, কিন্তু মেং এর কাছে কিছু করার ছিল না, ওকে এখানেই থাকতে হবে। এরপর রাতের বেলার সিন দেখানো হয়, যেখানে সবাই তো নাক ডেকে ঘুমাচ্ছিল, যার কারণে মেং এর তো ঘুম আসছিল না, আর তার উপরে ওখানে অনেক বেশি মশাও ছিল। এই মুহূর্তে মেং নিজের বাড়িকে অনেক বেশি মিস করছিল। ও মনে মনে ভাবছিল, কেন যে মাতব্বারি করে এখানে আসতে গেলাম। তখনই হঠাৎ করে ও চোখের সামনে একটি মাকড়সা চলে আসে, যেটা দেখে মেং চিল্লাতে চিল্লাতে বাইরে বেরিয়ে আসে আর পাঁচিলের উপরে উঠে যায়। আমরা সেখানে ইয়ানের একটি গার্ডকে লুকিয়ে লুকিয়ে মেংয়ের উপরে নজর রাখতে দেখি।
তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। মেয়েটি মেংকে সেখান থেকে নামতে বলে, এতে মেং নিচে নেমে আসে। এই মেয়েটি মেংয়ের কাছে একটি রোমান্টিক কমিক্সের বই বিক্রি করতে চায়। মেং এতে রাজি হয়ে যায়, কিন্তু তার আগে মেং ওই মেয়েটির কাছে ইয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে মেয়েটি ইয়ানের বিষয়ে অনেক বেশি প্রশংসা করে মেংয়ের কাছে। সাথে মেয়েটি এটাও বলে যে ইয়ান যতই উপরে উপরে নিজেকে অনেকটা স্টেক দেখান না কেন, ভিতর থেকেও অনেক বেশি নরম। কাউকে কান্না করতে দেখলে ইয়ান সেটা মোটেই সহ্য করতে পারে না। এগুলো শুনে মেং তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর মেয়েটি মেংকে ওই কমিক্সের বইটি কিনে নিতে বলে। মেং বলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এতে মেয়েটি রেগে যায় আর বলে, তোমার কাছে যেহেতু কোনো টাকাই নেই, তাহলে এতক্ষণ শুধু শুধু আমার সময় কেন নষ্ট করলে? মেংয়ের তখন মনে পড়ে ওর কাছে তো একটি মুক্তো আছে, তাই ও না চাইতে ওই মুক্তোটি দিয়ে দেয় আর মেয়েটির কাছ থেকে কমিক্সের বইটি কিনে নেয়। এরপর সকালে সিন দেখানো হয়, যেখানে আমরা সকল স্টুডেন্টদেরকে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে দেখি। আসলে ওরা এখানে মেংয়ের জন্য ফাঁদ পেতেছিল, কিন্তু তখনই পিছন থেকে মেং চলে আসে। মেং উল্টো ওদের ফাঁদে ওদেরকেই ফেলে দেয়। এরপর রাত হয়ে গেলে মেং ঘুমাতে যায়, কিন্তু তখনই আমরা মেংয়ের চিৎকার শুনতে পাই। মেংয়ের চিৎকার শুনে একটি ছেলে মনে করে হয়তো কাজ হয়ে গিয়েছে, কিন্তু তখনই ছেলেটির জামার ভিতরে মেং একটি ব্যাগ ঢুকিয়ে দেয়। এতে ছেলেটি চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। পরের দিন যখন সকালবেলা মেং খাবার খেতে যায়, তখন কেউ ওকে খাবার খেতে দেয় না। একটি ছেলে তো খাবারের ভিতরে নোংরা ফেলে দেয়, যার কারণে সারাদিন মেংকে না খেয়ে থাকতে হয়। রাতের বেলা খিদের কারণে মেংয়ের তো ঘুমও আসছিল না, তাই ও বসে বসে নিজের বাবার দেওয়া পুতুলটি নিয়ে কান্না করছিল। তখন একটি ছেলে মেংয়ের কান্না শুনে উঠে পড়ে আর ওর পাশে বসে ওর সাথে গল্প করতে থাকে। ছেলেটি মেংয়ের কাছে জিজ্ঞাসা করে, তোমার হাতে এটা কি? মেং বলে, ও এটা একটা পুতুল, যেটা ছোটবেলায় আমার বাবা আমাকে দিয়েছিল। পরের দিন সকাল হলে মেং চলে যায় লাইব্রেরিতে এই প্যালেসের একটি ম্যাপ খুঁজতে। মেং ওই ম্যাপটি খুঁজেও পেয়ে যায়। আসলে এই ম্যাপটি মেংয়ের দরকার ছিল, কারণ ওই প্যালেস থেকে বেরোতে চাচ্ছিল। ইয়ানও তখন নিজের গার্ডের সাথে ওই লাইব্রেরির দিকেই আসছিল। ইয়ানের গার্ড ইয়ানকে বলে, মেংকে দেখে একদমই মনে হয় না যে ও কোনো গুপ্তচর হতে পারে। তাছাড়া সকল স্টুডেন্টরা মেংকে কোয়ার্টারে অনেক বেশি বুলি করছে। এগুলো শুনে ইয়ান একটু অবাক হয়। ইয়ান যখন লাইব্রেরিতে পৌঁছায়, দেখতে পায় সেখানে মেং তো ঘুমিয়ে আছে। এতে ও সোজাসুজি মেংয়ের মুখের সামনে যায়। তখনই মেংয়ের ঘুম ভেঙে যায়। ইয়ান বুড়ো কোচকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মেং তো তখন বিভিন্ন ধরনের বাহানা দিতে থাকে আর বলতে থাকে, আসলে আপনার কথা আমার অনেক বেশি মনে পড়ছিল, তাই তো আমি এখানে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। যেটা শুনে ইয়ান চুপ হয়ে যায়। তখনই ইয়ান শুনতে পায় যে মেংয়ের পেট থেকে কিছু একটি আওয়াজ বেরোচ্ছে, অর্থাৎ মেংয়ের খিদে পেয়েছে। এতে ইয়ান তখন খাবার বের করে আর মেংকে খেতে দেয়, কিন্তু মেং যখন খাবারটি খেতে যায়, ইয়ান তো ওই খাবারটি মেংকে না দিয়ে নিজেই খেয়ে নেয়। মেংয়ের তো অনেক বেশি খিদে পেয়েছিল। তখনই মেংয়ের মনে পড়ে ওই মেয়েটি মেংকে বলেছিল যে ইয়ান কারোর কান্না একদমই সহ্য করতে পারে না। তাই মেং তখন কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে, আমাকে একটু শান্তি দিচ্ছে না কেউ, না আমাকে ঠিক মতো খেতে দিচ্ছে, না আমাকে ঠিক মতো ঘুমাতে দিচ্ছে। মেংয়ের এরকম কান্না দেখে ইয়ান তো বরফের মতো গলে যায় আর মেংকে কান্না থামাতে বলে। ইয়ান মেংকে খাবারও খেতে দেয় আর বলে, তুমি যা বলবে আমি তাই করব। মেং বলে, সত্যি তাই করবে? তাহলে সেই পাত্রটি এখানে আনেন যে পাত্রের ভিতর থেকে আমি প্রথমবার বের হয়েছিলাম। এদিকে আমাদেরকে মেংকে দেখানো হয় যে তো ওই পাত্রটি নিয়ে গবেষণা করছিল। মেং ভাবতে থাকে, তাড়াতাড়ি আমি এই পাত্রের ভিতরে ঢুকে যাই, তাহলে আমি এখান থেকে চলে যেতে পারবো। এটা ভেবেই মেং তো ওই পাত্রের ভিতরে বসে পড়ে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মেং তো কোনো ফলাফলই দেখতে পায় না। পরের সিনে আমাদেরকে এমপ্রেসকে দেখানো হয়, যার কাছে ইয়ানের আঙ্কেল সুই এসে ইয়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। এতে তখন এমপ্রেস বলে খুব শীঘ্রই সে ইয়ানের বিয়ে দেবে, তাই আজই ইয়ানের কাছে ওয়ান নামের একটি মেয়েকে সে পাঠাবে। এরপর সিনে দেখানো হয় ইয়ানের কাছে ওয়ান নামের ওই প্রিন্সেসকে পাঠানো হয়। ওয়ানকে দেখা মাত্রই মেং বুঝতে পারে এটা তোর বান্ধবী, তাই ও তখন ওয়ানের কাছে যায় আর ওয়ানকে ডুও বলে ডাকতে থাকে। কিন্তু তখন ওয়ানের মেয়ের ওর উপর অনেক বেশি রেগে যায় আর মেংকে থাপ্পড়ও মারতে যায়। তবে সময় মতো ইয়ান এসে ওই মেয়েটকে থামিয়ে দেয়। ইয়ান তো অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে ওদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা ওদের সবাইকে একটি মার্কেটে আসতে দেখি। তখনই ওই মার্কেটে প্রিন্স হেইচিন নামের একজন প্রিন্সের এন্ট্রি হয়। সবাই মিলে প্রিন্স হেইচিনকে ওয়েলকাম জানাচ্ছিল। হেইচিনকে দেখে মেং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা ফিউচার লাইফে প্রিন্স হেইচিন ছিল মেংয়ের আইডল, অর্থাৎ মেং ওর অনেক বড় ফ্যান ছিল। নিজের আইডলকে সামনে থেকে দেখে মেং তো আহ্লাদে গদগদ হয়ে যায় আর প্রিন্স হেইচিনের অনেকটা প্রশংসা করতে থাকে ইয়ানের সামনে।
যেটা ইয়ানের সহ্য হচ্ছিল না। তাই ইয়ান তখন ওর মুখ বন্ধ করার জন্য মেংয়ের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। পরের সিনে আমরা প্রিন্স হেইচিনকে প্রিন্সেস অনের ব্যাপারে জিজ্ঞাসা করতে দেখি। এতে প্রিন্স হেইচিনের গার্ড তখন বলে প্রিন্সেস অনের সঙ্গে এমপ্রেস অলরেডি ইয়ানের বিয়ে ঠিক করে দিয়েছে। যেটা শুনে প্রিন্স হেইচিন তো ইয়ানের উপরে অনেক বেশি রেগে যায়। এদিকে দেখানো হয় প্রিন্সেস অনের সঙ্গে মেংয়ের একটি রেস্টুরেন্টে দেখা হয়ে যায়। দুজন মিলে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর অনেকটা ড্রাঙ্ক হয়ে যায়। এরপর ওরা এখান থেকে বেরিয়ে আসে। তখন ইয়ান ওদেরকে দেখতে পায়। এরপর ইয়ান তাড়াতাড়ি মেংয়ের কাছ থেকে ওয়ানকে নিয়ে নেয়। ইয়ান ওদেরকে নিয়ে নিজের প্যালেসে চলে আসে। তখনও ওয়ানের জ্ঞান ফেরেনি। ইয়ানের গার্ড তখন ইয়ানকে বলে আপনি চাইলে আজ রাতটা ওয়ানের সঙ্গে কাটানোর নাটক করতে পারেন, এতে এমপ্রেস খুশি হয়ে যাবে। ইয়ান তখন বলে ঠিক আছে, তাহলে আমি আজ রাত ওয়ানের সঙ্গেই কাটাবো। ইয়ান এটা জোরে জোরেই বলেছিল, যেটা শুনে মেং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে কিছুতে এটা হতে দেওয়া যাবে না। ইয়ানের পিছন পিছন মেং ও রুমে চলে যায়। ইয়ান ওকে বের হতে বলে, কিন্তু মেং ইয়ানকে বলে হ্যাঁ আমি বের হয়ে যাই আর তারপর আপনি অনের একাকিত্ব সুযোগ নিয়ে ওর ফায়দা তুলবেন। ইয়ান তখন খেয়াল করে বাইরে এমপ্রেসের মেড এসেছে ওদের উপরে নজর রাখার জন্য। তাই ওই ইশারায় তখন মেংকে এটা বোঝানোর চেষ্টা করে আর মেংকে সবকিছু খুলে বলে যে ও কেন এটা করতে চাচ্ছে। মেংও তখন বলতে পারে এই কারণে ইয়ান ওয়ানের সঙ্গে ঘুমাতে চাচ্ছিল। তখনই হঠাৎ করে মেং গিয়ে ইয়ানকে জড়িয়ে ধরে। বাইরে থেকে এটা দেখে মেড মনে করে হয়তো ওয়ান আর ইয়ান একসাথে রোম্যান্স করছে, তাই ও তাড়াতাড়ি খুশি হয়ে এমপ্রেসকে এটা জানায়। এমপ্রেস তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে অনেক যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে এখানে দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ওয়ান বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে প্রিন্স হেইচিনও চলে আসে। প্রিন্স হেইচিনকে 5 বছর পর দেখছে ওয়ান। সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা ওয়ানকে হেইচিনের কাছে চিঠি লিখতে দেখি। ওয়ান এখানে হেইচিনের কাছে লিখে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, না হলে ইয়ানের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। কিন্তু তখনই সেখানে ওয়ানের মেঘ চলে আসে একটি চিঠি নিয়ে, যেটা হেইচিন ওয়ানের কাছে পাঠিয়েছিল। কিন্তু ওয়ান যখন হেইচিনের দেওয়া চিঠিটি পড়ে তখন ওর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সেখানে হেইচিন লিখেছিল আমার জন্য অপেক্ষা করো না, হয়তো আমি আর কখনো ফিরে আসবো না, তুমি ইয়ানকেই বিয়ে করে নাও। সিনের পর প্রেজেন্টে চলে আসে, যেখানে ওয়ান তো হেইচিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। ও হেইচিনের সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর ওয়ান একটি গাছের কাছে চলে আসে, যেখানে ওর আর হেইচিনের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে ছিল। তখন ওয়ানের পিছন পিছন সেখানে হেইচিনও চলে আসে। ওয়ান এখানে হেইচিনের সঙ্গে কথা বলে ঠিকই, কিন্তু ফর্মালিটি বজায় রেখে ও ওয়ানকে একজন প্রিন্স হিসেবে ট্রিট করে আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় মেং একটি লাইট লাগাচ্ছিল, কিন্তু তখনই ও পা পিছলে পড়ে যেতে থাকে। এতে তাড়াতাড়ি গিয়ে ইয়ান মেংকে ধরে ফেলে, কিন্তু তখনই আবার ইয়ান মেংকে ফেলে দেয় আর গার্ডকে বলে তাড়াতাড়ি আমার জামা কাপড় পরিষ্কার করে দাও, আমার জামা কাপড় নোংরা হয়ে গিয়েছে। এতে তো মেংয়ের অনেক বেশি রাগ হয়। আজকে ইয়ানের জন্মদিন ছিল, যার কারণে ও একটি বড় অনুষ্ঠান রেখেছিল, কিন্তু এই অনুষ্ঠানে ইয়ান যাদেরকে ইনভাইট করেছিল তাদের মধ্যে কেউই আসেনি। আসলে সবাই মিলে তো গিয়েছিল প্রিন্স হেইচিনের ওয়েলকাম পার্টিতে, যেটা জানার সাথে সাথে ইয়ান সেখানে চলে আসে। ইয়ানকে দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর ইয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইয়ান ওদেরকে কিছুই বলে না। বরং ইয়ান তখন প্রিন্স হেইচিনকে গিয়ে বলে এতদিন তো তুমি নিজের প্রশিক্ষণ নিতে এই শহরের বাইরে ছিলে, তো আমাকেও দেখাও এতদিনে তুমি কি কি শিখলে। এতে প্রিন্স হেইচিন তখন নিজের ট্যালেন্ট সবাইকে দেখাতে থাকে। সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়ানও বলে তাহলে তুমি আমার জেনারেল হওয়ার যোগ্য হয়ে গেলে, কিন্তু চলো এখন আমাদের মধ্যে একটি কম্পিটিশন হয়ে যাক। এরপর দেখানো হয় ইয়ান তো মেংয়ের মাথার উপরে একটি আপেল রেখে দেয় আর ওই আপেলটা দিয়েই নিশানা করতে থাকে। মেংয়ের তো ইয়ানের প্রতি একদমই ভরসা ছিল না, তাই ওর অনেক বেশি ভয় লাগছিল, কিন্তু ইয়ান তো নিজের নিশানা ঠিক জায়গায় লাগায়। এরপর পালা আসে হেইচিনের। মেংকে দেখেই বোঝা যাচ্ছিল হেইচিনের প্রতি ওর পুরো বিশ্বাস আছে। হেইচিনও তখন নিশানা লাগায় আর ওর নিশানাটা ইয়ানের চেয়েও অনেক ভালোভাবে লাগে, যেটা দেখে হেইচিনের উপরে সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তবে ইয়ানের এই বিষয়টা একদমই ভালো লাগে না। এরপর ইয়ান সেখান থেকে বাড়িতে চলে আসে। ইয়ানের মন অনেক বেশি খারাপ ছিল, কারণ ছোটবেলা থেকে ইয়ান কখনো নিজের বার্থডে ঠিকমতো পালন করতে পারেনি। কিন্তু তখনই সেখানে মেং চলে আসে ইয়ানের জন্য একটি বার্থডে কেক নিয়ে। মেং ইয়ানকে বার্থডে উইশ করে। ইয়ান জিজ্ঞাসা করে এটা কি।
এতে মেং তখন ওকে বলে এটা হচ্ছে বার্থডে কেক আর এর উপরে মোমবাতি যেটাতে ফু দিয়ে তোমাকে উইশ করতে হবে। মেং বলে কিন্তু কেক কাটার আগে আমাদের একটি স্মৃতি রাখা উচিত। এটা বলে মেং নিজে ক্যামেরা বের করে আর সেটা দিয়ে দুজনের একটি ছবি তোলে। মেং ইয়ানকে ওই ছবিটি দিয়ে দেয়, যেটা দেখে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। দুজন এখানে অনেক বেশি গল্প করতে থাকে। তখনই হঠাৎ করে ইয়ানের চোখে কিছু একটা যায়, যার কারণে মেং ওর চোখে ফু দিয়ে দিতে থাকে। দূর থেকে গার্ড এটা দেখে অন্য কিছুই ভেবে নেয়। তখন মেং আর ইয়ান ওই গার্ডকে দেখে ফেলে। ওরা দুজন অনেক বেশি অস্বস্তিতে পড়ে যায়। ইয়ান তাড়াতাড়ি গার্ডের সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর মেং চলে যায় নিজের কাজ করতে। মেং অনেকগুলো পাত্র ভর্তি করে পানি এনে ওই বড় পাত্রের ভিতরে ঢেলে দেয়। এরপর যখন পাত্রটি ভর্তি হয়ে যায় তখন মেং ওই পাত্রের ভিতরে ঢুকে পড়ে। ও মনে করতে থাকে হয়তো এবার ও নিজের দুনিয়ায় ফেরত চলে যেতে পারবে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। মেং অনেকবার ট্রাই করতে থাকে। তখনই সেখানে প্রিন্স হেইজিন চলে আসে। প্রিন্স হেইজিন ওকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে কি করছো। মেং তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু ওর জামা কাপড় তো ভিজে গিয়েছিল, যার কারণে প্রিন্স হেইজিন তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয় আর নিজের উপরে পড়া আলখাল্লাটি মেংকে পরিয়ে দেয়। প্রিন্স হেইজিন মেংকে বলে তুমি একজন মেয়ে, তাই এভাবে রাত বিরাতে বাইরে থেকো না, এতে তোমার ক্ষতি হতে পারে। এটা বলে প্রিন্স হেইজিন সেখান থেকে চলে যায়। মেংয়ের মনে তো তখন লাড্ডু ফুটতে শুরু করে। ও মনে মনে ভাবতে থাকে প্রিন্স হেইজিন অনেক ভালো মানুষ। এদিকে প্রিন্স হেইজিন বাইরে এসে ওর গার্ডকে বলে যেন সবসময় ও মেংয়ের উপরে নজর রাখে। এটা বলে প্রিন্স হেইজিন সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল ইয়ান তো মেংকে ডেকে পাঠায়। মেং ইয়ানকে জিজ্ঞাসা করে আপনি সবসময় কেন আমাকেই ডেকে পাঠান সব কাজে। আপনার কাছে আমি এমন কি যে সব সময় সব কাজ আমাকে দিয়ে করান। এতে তখন ইয়ান মেংয়ের অনেকটা কাছে চলে যায় আর বলে তুমি আমার কাছে সবচেয়ে স্পেশাল একজন মানুষ। মেং তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ইয়ান ওইখানে থাকা একটা শেলফ সরিয়ে গুপ্ত একটি দরজা বের করে আর মেংকে নিয়ে সেখানে প্রবেশ করে। মেং তো ভিতরের দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায়। আসলে ইয়ান এখানে নিজের রাজ্যের বৃষ্টি না পড়ার সমস্যাটি সলভ করার জন্য একটি যন্ত্র তৈরি করছিল, আর এই যন্ত্র তৈরি করার পিছনে মেংয়ের অনেক ভূমিকা ছিল। আসলে মেং যেদিনকে ওই ফিজিক্সের অঙ্কটি সলভ করেছিল ওই অঙ্কটির উত্তরের সাহায্যে ইয়ান এই যন্ত্রটি তৈরি করছে। ইয়ান তখন খুশি হয়ে মেংকে একটি গোল্ডেন টোকেন উপহার দেয়। মেং প্রথমে চকলেট ভেবে ওই গোল্ডেন টোকেনটি খেতে যায়, কিন্তু উল্টো এতেও দাঁতে ব্যথা পায় আর বুঝতে পারে এটা একটা গোল্ডেন টোকেন। ইয়ান বলে এটা সোনার থেকে, কিন্তু তুমি এটা বিক্রি করতে পারবে না, আর যদি বিক্রি করেছো তাহলে তোমার খবর আছে। এটা এমন একটি টোকেন যেটা দিয়ে তুমি রাজ্যে একদম ফ্রি ভাবে চলাফেরা করতে পারবে। পরের দিনে আমরা মেংকে ওই গোল্ডেন টোকেনটি নিয়ে ভাবতে দেখি। ও ভাবতে থাকে প্রথমে তো ইয়ান ওকে একদমই পছন্দ করতো না, এমনকি ওকে ধরে মারতেও চাইতো। তাহলে হঠাৎ করে ইয়ানের কি হলো? এমন তো না যে ইয়ান ওর প্রেমে পড়ে গিয়েছে। তখন মেং আবারও সেই কথাটা ভাবতে থাকে যখন ইয়ান ওর অনেকটা কাছে চলে এসেছিল আর বলেছিল যে ওর কাছে অনেকটা স্পেশাল। এসব কিছু ভাবতে গিয়ে মেং তো পুরো রাত ঘুমাতে পারে না, যার কারণে সকালবেলা ওর অবস্থা ঠিক এমনটা হয়ে যায়। এরপর মেং যখন নিজের স্যালারি নিতে যায় তখন সেখানে থাকা সকল স্টুডেন্টরা মেং এর সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে, কারণ ওই গার্ডের থেকে সবাই জানতে পেরেছিল মেং আর ইয়ান নাকি রিলেশনশিপে আছে। পরের দিন ক্যাপিটালে ফুটবলের কম্পিটিশন ছিল, যেখানে ইয়ান আর হেইজিন দুইজনে পার্টিসিপেট করবে। আপাতত ওদেরকে রেডি হওয়ার জন্য সময় দেওয়া হয়। ইয়ান তখন মেংকে খুঁজতে থাকে। এদিকে মেংকে দেখানো হয়, যার কাছে প্রিন্স হেইজিন চলে আসে। প্রিন্স হেইজিন মেংকে বলে তোমার কি মনে হয় এই কম্পিটিশনে কে জিতবে? মেং এটা বলতেই যাবে আমার তো মনে হয় এই কম্পিটিশনে আপনিই জিতবেন, কিন্তু তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে দেখে মেং তো ভয়ে গুটিসুটি হয়ে যায়। ইয়ান তাড়াতাড়ি মেংকে ওর সাথে আসতে বলে। এতে মেং তখন ভয়ে ভয়ে ইয়ানের পিছন পিছন চলে যায়। ইয়ান বলে বাই দ্য ওয়ে তুমি ওই সময় প্রিন্স হেইজিনকে কি বলতে যাচ্ছিলে? মেং বলে আসলে আমি বলতে যাচ্ছিলাম আমার মনে হয় আমার ম্যাজেস্টি এই কম্পিটিশনে জিতবে, তার মানে আপনাকে তো কেউ হারাতেই পারবে না। এরপর দেখানো হয় কম্পিটিশন শুরু হয়ে যায়। দুজনেই তো সমানে সমানে টক্কর দিচ্ছিল, কিন্তু ফার্স্ট রাউন্ডে ইয়ান জিতে যায়, যেটা দেখে ইয়ানের দলের লোকেরা অনেক খুশি হয়ে যায়। হেইজিন নিজের ঘাড়ে অনেকটা ব্যথা পেয়েছিল, যেটা দূর থেকে ওয়ান লক্ষ্য করে। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। সেকেন্ড রাউন্ডে হেইজিন জিতে যায়। এতে তখন হেইজিনের দলের সাথে সাথে মেংও তখন খুশি হয়ে যায়। গার্ড তখন মেংকে বলে তুমি এটা কি করছো? তুমি ম্যাজেস্টির দলে নাকি হেইজিনের দলে?
মেং তখন অনেকটা ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে অনেক কষ্ট করার পর ইয়ান এই রাউন্ডে জিতে যায়। অর্থাৎ পুরো কম্পিটিশনে ইয়ান জিতে গিয়েছে। অনেক মেয়েরা তখন কান্না করতে থাকে, কারণ তারা হেইচিনের দলে হয়ে অনেকগুলো টাকা বাজি রেখেছিল। তারা পুরো টাকাই হেরে গিয়েছে। তখন গিয়ে মেংয়েরও তো মনে পড়ে যে ও তো হেইচিনের হয়ে অনেকগুলো টাকা বাজি রেখেছিল, যেগুলো ওর শেষ সম্বল ছিল। এটা মনে পড়তে মেং তো নাকে কান্না শুরু করে দেয়। কম্পিটিশন শেষ হলে হেইজিনের কাছে ওয়ান আসে আর ওর ব্যথার জায়গা দেখতে যায়, কিন্তু হেইজিন এখানে ওয়ানকে নিষেধ করে দেয়। এদিকে যাওয়ার সময় প্রাসাদের মধ্যে ইয়ান তো দুটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। যখন ও সেখানে যায় তখন দেখতে পায় মেং একটি মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে কান্না করছে। আর ইয়ান এটাও জানতে পারে যে মেং হেইজিনের হয়ে অনেকগুলো টাকা বাজি রেখেছিল। এটা জানতে পেরে ইয়ানের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ইয়ান বলে, না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। এটা বলেই ও মেংয়ের সামনে চলে যায়। মেং তো ইয়ানকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর উঠে নাটক করতে শুরু করে। মেং বলে, ম্যাজেস্টি, এতক্ষণ আপনি যা শুনেছেন সবকিছু মিথ্যা ছিল। আসলে আমি তো সবসময় আপনার দলেই ছিলাম। কিন্তু ইয়ান তো মেংয়ের এসব মন গড়া কথা একদমই বিশ্বাস করে না, আর মেংয়ের কাছে বাকি যতগুলো টাকা ছিল সবগুলোই কেড়ে নেয়। মেং তখন ইয়ানকে অনুরোধ করে যাতে ইয়ান ওকে ক্ষমা করে দেয় আর ওর সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু ইয়ান বলে, তোমার এসব নাটকে আমি একদমই ভুলছি না। তখনই মেং শুনতে পায় ইয়ানের পেট থেকে আওয়াজ বেরোচ্ছে। আসলে ইয়ানের অনেকটা খিদে পেয়েছিল। মেং বলে, আপনি যদি চান তাহলে আমি সম্পূর্ণ নতুন একটি ডিশ আপনার জন্য রান্না করতে পারি, যেটা খেতে অনেক বেশি মজাদার। ইয়ান বলে, ঠিক আছে, তাহলে রান্না করো। এরপর মেং রান্না করতে যায়। ও ইয়ানের জন্য রাইস নুডলস রান্না করে। কিন্তু ইয়ান যখন খাবারের চেহারাটা দেখে তখন তো একদমই খেতে চাচ্ছিল না। মেং জোর করে ইয়ানকে খাইয়ে দেয়। এতে তখন ইয়ান সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে মেং ওকে ডাকতে শুরু করে। তবে ইয়ানের কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছিল না। মেং তখন ইয়ানকে চেক করে আর বুঝতে পারে যে ইয়ান কোনো রকম নিঃশ্বাস নিচ্ছে না। এতে মেং অনেক বেশি ভয় পেয়ে যায়। ও মনে করতে থাকে হয়তো ইয়ান মারা গিয়েছে। এখন ওর কি হবে? ইয়ানের গার্ডরা মিলে তো ওর ঘর থেকে মুন্ডুই আলাদা করে দেবে। মেং ভাবে, না না, এটা কিছুতেই হতে পারে না, এখনো তো আমার বিয়েই হয়নি। এটা বলে ও নিজের ঘাড়ে নিজের ব্যাগ নিয়ে নেয় আর বলে, যে করেই হোক আমাকে আমার দুনিয়ায় ফেরত যেতে হবে। কিন্তু যাওয়ার আগে ও ইয়ানের সঙ্গে শেষবারের মতো কথা বলতে যায়। মেং ইয়ানকে বলে, প্রথমে আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করতাম। আমি ভাবতাম তুমি অনেক বেশি খারাপ, কিন্তু আস্তে আস্তে যখন আমি তোমার সঙ্গে মিশতে শুরু করেছি তখন বুঝতে পেরেছি তুমি অনেক ভালো মানুষ। কিন্তু আমি কখনো এটা চাইনি যে তুমি এভাবে মারা যাও। এখনো তো তোমার অনেক অল্প বয়স, তবে আমার হাতে কিছু করার নেই। এটা বলেই মেং কান্না করতে থাকে। এরপর মেং নিজের কান্না থামিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য ওই পাত্রের ভিতরে ঢুকে পড়ে। তখনই ইয়ান মেং বলে চিৎকার করতে করতে উঠে পড়ে আর মেংকে যেতে নিষেধ করে। ইয়ান বলে, আসলে আমি এতক্ষণ ধরে নাটক করছিলাম। যেটা শুনে মেং তো অনেক বেশি রেগে যায় ইয়ানের উপরে আর বলে, এটা কি নাটক করার জিনিস নাকি? কিন্তু হঠাৎ করে ইয়ানের বুকে অনেকটা ব্যথা হতে থাকে। ইয়ান মাটিতে লুটিয়ে পড়ে আর তাড়াতাড়ি মেংকে ডাক্তার ডাকতে বলে। এরপর সিনে দেখানো হয় ইয়ানের জ্ঞান ফেরে। গার্ড ওকে জানায় ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল, যার কারণে ইয়ানের শরীর খারাপ হয়েছিল। ইয়ান জিজ্ঞাসা করে মেং কোথায়। এতে গার্ড বলে, ওই গুপ্তচরের কথা আপনি জিজ্ঞাসাই করেন না, ও তো এখানে প্রিন্স হেইচিনের কথায় আপনাকে মারতে এসেছিল। দেখুন ওর ব্যাগের ভিতর থেকে আমি কি পেয়েছি। আমাদেরকে দেখানো হয় সেখানে হেইচিনের মডার্ন যুগে কিছু ছবি ছিল। আমি তো তোমাদেরকে বলেইছি যে হেইচিন হচ্ছে মডার্ন লাইফে মেংয়ের আইডল, আর তার সাথে সেখানে একটি প্যাকেটে কিছু বাদামও ছিল। আসলে বাদামে ইয়ানের অ্যালার্জি ছিল। ইয়ানের পর মেংকে সেখানে ডেকে পাঠায় আর সবকিছু দেখিয়ে জিজ্ঞাসা করে সব কি। মেং তো এর কোনো রকম উত্তর দিতে পারে না। ইয়ান তখন একটি কৌটো বের করে আর বলে, এটা কি আর এর ভিতরে কি আছে? মেংয়ের তখন মনে পড়ে এটা তো ওর জিনিস না, বরং অনের সঙ্গে যখন ওই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন অনের কাছ থেকে ও এটা পেয়েছিল। এটা ও ইয়ানকে জানায়। ইয়ান এটা শুনে অবাক হয়ে যায়। এরপর মেং ওই কৌটোটি খোলে, যার ভিতর থেকে অনেক বিচ্ছিরি একটি গন্ধ বেরোচ্ছিল। ওরা দুজনই সেটা শুকে নেয়। তখনই ভুলবশত মেং তো ইয়ানের উপরেই পড়ে যায়। ওই নেশা জাতীয় জিনিসটি শোকার কারণে মেংয়ের তো অনেকটা নেশা চড়ে গিয়েছিল, যার কারণে ও ইয়ানের সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। ইয়ান প্রথমে আটকাতে চাইলেও ওকে আটকাতে পারে না।
এরপর সিন চলে যায় পরের দিন সকালবেলা, যেখানে মেংয়ের যখন ঘুম ভাঙে তখন মেং তো কাল রাতের কথা ভেবে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তখনই সেখানে ইয়ানের গার্ডরা চলে আসে। ইয়ানের গার্ডরা সেখান থেকে মেংয়ের জন্য রাখা পাত্রটি নিয়ে চলে যেতে থাকে। মেং ওদেরকে জিজ্ঞাসা করে, এখানে এই পাত্রটি নিয়ে কেন তোমরা চলে যাচ্ছ? এতে গার্ড বলে, কাল নাকি আপনি এই পাত্রের ভিতরে ঢুকে সুইসাইড করার চেষ্টা করেছিলেন, তাই আজকে ম্যাজিস্ট্রি আমাদেরকে আদেশ দিয়েছে এই পাত্রটি এখান থেকে নিয়ে যেতে, যাতে আপনি আর কখনো সুইসাইড করার চেষ্টা না করতে পারেন। এদিকে আমাদেরকে এমপ্রেসকে দেখানো হয় যে ওয়ানের বডি চেক আপ করে জানতে পারে যে সেদিন রাতে ওয়ানের সঙ্গে ইয়ানের কিছুই হয়নি। এতে এমপ্রেসের মন অনেকটা খারাপ হয়ে যায়। আঙ্কেল সুই তখন বলে, আরে আপনি এটা ছাড়ুন, আমার কাছে আরও একটি বড় খবর আছে। আমরা যাকে ডিভাইন গড হিসেবে ভাবছি সে আসলে কোনো গড নয়, বরং একজন ডেমন। অর্থাৎ এখানে আঙ্কেল সুই এক কথায় বোঝাতে চাচ্ছে মেং হচ্ছে একজন ডেমন। এটা শুনে এমপ্রেস তো অবাক হয়ে যায় আর মেংকে সেখানে নিয়ে আসতে বলে। এরপর মেংকে সেখানে ধরে নিয়ে আসা হয়। মেং জিজ্ঞাসা করে, আমার অপরাধটা কি? আমি কি এমন করেছি যে আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আঙ্কেল সুই তখন এমপ্রেসকে বলে, ও একজন ডেমন, ওর কথা শুনবেন না, ওকে ততক্ষণ পর্যন্ত চাবুক মারার শাস্তি দিন যতক্ষণ না ও মরে যাচ্ছে। এমপ্রেস তো তখন এই শাস্তিতে রাজি হয়ে যায়, যেটা শুনে মেং তো একদম ভেঙে পড়ে। এদিকে আমরা প্রিন্স হেইচিন আর ইয়ানকে দেখতে পাই, যাদের মধ্যে কোনো একটি কারণে ঝগড়া বেঁধেছিল। ওরা তো মারামারি করছিল একে অপরের সাথে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মেংয়ের উপরে অনেক বেশি টর্চার করা হচ্ছিল, ওকে অনেক চাবুকের বাড়ি মারা হচ্ছিল। তখন আঙ্কেল সুই একটি ছুরি নিয়ে আসে মেংকে মারার জন্য। যখনই সে মারতে যাবে তখনই কেউ একজন এসে তাকে থামতে বলে। আমরা দেখতে পাই এটা আসলে অন্য কেউ নয়, বরং ইয়ান ছিল। ইয়ান সেখানে এসে তাড়াতাড়ি মেংকে ছাড়িয়ে নেয়। আঙ্কেল সুই তখন বলে, ও একজন ডেমন, দয়া করে ওকে ছাড়াবেন না। কিন্তু ইয়ান আঙ্কেল সুইয়ের উপর উল্টো রাগ দেখায় আর মেংকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখানো হয় যে ইয়ান মেংয়ের অনেকটা খেয়াল রাখছিল। মেং তো এখনো বিশ্বাসও করতে পারছিল না যে ও এখনো বেঁচে আছে। মেং ইয়ানকে বলে, আমি ভেবেছিলাম হয়তো এখানেই আমার সবকিছু শেষ, আমি হয়তো আর কখনো বাঁচবো না। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা মেং ওই মেয়েটির সাহায্য নিয়ে প্যালেস থেকে পালাতে থাকে, যে মেয়েটির কাছ থেকে ও একবার কমিক্সের বই কিনেছিল। উপর থেকে ইয়ানের গার্ড ওদের উপরে নজর রাখছিল। ইয়ানের গার্ডের পরে ইয়ানকে গিয়ে এটা জানায়। ইয়ান তখন ওর গার্ডকে বলে মেংয়ের পিছন পিছন যেতে, আর মেং যদি কোনো রকম বিপদে পড়ে তাহলে ও যেন মেংকে প্রোটেক্ট করে। ইয়ানও এখানে চাচ্ছিল না যে মেং এই প্যালেসে থাকুক, কারণ ও বুঝতে পেরেছিল যদি মেং এই প্যালেসে থাকে তাহলে ওর কোনো না কোনো বিপদ হবে। পরের দিন সকালবেলা আমরা মেংকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যেতে দেখি। তখনই ও শুনতে পায় পাশে থাকা দুটি লোক ইয়ানের নামে অনেক বাজে বাজে কথা বলছে। এতে মেং অনেকটা রেগে যায় আর ওদের সঙ্গে তর্ক করতে থাকে। লোক দুটি তখন রেগে গিয়ে মেংকে মারতে আসে, যেটা দেখে ইয়ানের গার্ড তখন মেংকে বাঁচাতে আসবে, কিন্তু তার আগে সেখানে প্রিন্স হেইচিন এসে ইয়ানকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর প্রিন্স হেইচিনের সঙ্গে ইয়ান ওই মার্কেটটি ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনইও সেখানে একটি পোস্টার লাগানো দেখতে পায়। ওই পোস্টারে ছাপানো হয়েছিল এমপ্রেস অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে, যে তার অসুখ সারাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। মেং তখন ভাবতে থাকে যদি ও এমপ্রেসকে ঠিক করে দিতে পারে তাহলে হয়তো আবারও ইয়ানের সঙ্গে প্যালেসে থাকতে পারবে। তাই মেং এই বাহানা দিয়ে আবারও প্যালেসে ফেরত চলে যায়। ইয়ান তো ওকে এখানে দেখে পুরোই অবাক হয়ে যায়। মেং ইয়ানকে বলে, অবাক হওয়ার কোনো দরকার নেই, আমি এখানে এমপ্রেসের চিকিৎসা করার জন্য এসেছি। এরপর মেং নিজের কাজে লেগে পড়ে। ও বিভিন্ন ধরনের বই পড়তে থাকে ঔষধ বানানোর জন্য। তখন সেখানে ওয়ানও চলে আসে। এখানে ওয়ান আর মেং একসাথে গল্প করতে থাকে। দুজনের মধ্যে অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়। অনেক কাছ থেকে মেং জানতে পারে যে ওয়ান হেইচিনকে পছন্দ করে। এতে মেং বলে, তাহলে তোমার তাকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া উচিত এটা। ওয়ান তখন মেং এর মুখ চেপে ধরে আর বলে, আস্তে আস্তে বলো, কেউ যেন শুনে না ফেলে। এরপর দেখানো হয় মেং তো দিনরাত না খেয়ে না ঘুমিয়ে এমপ্রেসের জন্য ওষুধ বানাতে লেগে পড়ে। ও অনেক বেশি কষ্ট করছিল, যেটা দেখে ইয়ান তখন মেংয়ের জন্য খাবার নিয়ে আসে। মেংয়ের অনেক বেশি খিদে লেগেছিল, তাই ও তাড়াতাড়ি বসে খাবারগুলো খেতে থাকে। মেং তখন ইয়ানকেও খাবার খেতে দেয়, কিন্তু এর কারণে ও ইয়ানের অনেকটা কাছে চলে যায়। ইয়ানের তখন হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায় আর ইয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মেং তো বুঝতেই পারে না যে ইয়ান এভাবে কেন চলে গেল। পরের সিনে দেখানো হয় যে মেং এমপ্রেসের জন্য ঔষধ তৈরি করে ফেলে। এরপরও এমপ্রেসের চিকিৎসা করার জন্য যায়। কিছুক্ষণ পর মেং সেখান থেকে বেরিয়ে আসে আর সবাইকে বলে এমপ্রেস এখন একদম ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরবে।
কিন্তু তখনই সেখানে এমপ্রেসের মেয়ের এসে বলে, তুমি এমপ্রেসের সাথে কি করেছো? তার শরীরে আমরা অদ্ভুত লাল ধরনের চিহ্ন দেখতে পাচ্ছি। এতে তখন আঙ্কেল সুই অনেকটা রেগে যায় আর বলে, আমি বলেছিলাম ও একজন ডেমন, ও এখানে আমাদের ক্ষতি করতে এসেছে। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে সেখানে এমপ্রেস চলে আসে, অর্থাৎ তার জ্ঞান ফিরে এসেছে। এমপ্রেস যখন জানতে পারে যে মেং তার চিকিৎসা করেছে আর মেংয়ের কারণে আজকে সে সুস্থ হয়েছে, তখন সে মেংয়ের উপর অনেক বেশি খুশি হয়ে যায় আর মেংয়ের অনেকটা প্রশংসাও করে। এরপর আঙ্কেল সুই অনকে একটি জায়গায় ডেকে নিয়ে যায় আর অনকে বলে, এভাবে চলতে থাকলে এমপ্রেস তো মেংয়ের উপরে ইমপ্রেস হয়ে যাবে আর তোমার কোনো চান্স থাকবে না ইয়ানকে বিয়ে করার। দেখো এমপ্রেস খুশি হয়ে না ইয়ানের সঙ্গে মেংয়েরই বিয়ে করিয়ে দেয়, কিন্তু ওয়ানের তো এতে কোনো যায় আসে না, কারণ ও তো প্রিন্স হেইচিনকে ভালোবাসতো। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মেং এমপ্রেসকে দিয়ে জুম্বা ডান্স করাচ্ছিল। এমপ্রেস বলে, কিন্তু আমরা এভাবে নাচছি কেন? মেং বলে, এভাবে নাচলে আপনার ফিজিক্যাল হেলথও ভালো থাকবে আর আপনি প্রত্যেকবারের মতো অসুস্থও হয়ে পড়বেন না, সবসময় সুস্থ থাকবেন। পরের দিন সকাল সকাল এমপ্রেস প্রিন্স হেইচিন সহ ওয়ান আর ইয়ানকে ডেকে পাঠায়। এমপ্রেস এখানে প্রিন্স হেইচিনের বিয়ে নিয়ে ওদের সাথে কথা বলতে এসেছিল। এমপ্রেস ওদের সবাইকে বলে যে প্রিন্স হেইচিনের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই সে চায় খুব শীঘ্রই প্রিন্স হেইচিনের বিয়ে দিতে। আর এই দায়িত্ব এমপ্রেস ওয়ানের কাছে দেয়, যাতে হেইচিনের জন্য ওয়ান ভালো একটি পাত্রী খোঁজে। অনের তো অনেকটা খারাপ লাগে আর খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ ও তো প্রিন্স হেইচিনকে ভালোবাসতো। এরপর আমরা ইয়ান আর মেংকে কিছু একটা নিয়ে ঝগড়া করতে দেখতে পাই। তখনই হঠাৎ করে মেং পড়ে যেতে গেলে ইয়ান ওকে ধরে ফেলে আর সেই সময় সেখানে ইয়ানের গার্ডগুলো চলে আসে। গার্ডেরা ওদের দুজনকে এভাবে দেখে অনেকটা অস্বস্তিতে পড়ে যায় আর ভুল ভেবে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা দেখানো হয় অন ওদের কাছে আসে। অন বলে, আমি সবার জন্য ডিনারের আয়োজন করেছি, তাই যেন ওরা সবাই একসাথে ডিনার করতে আসে। তখনই সেখানে প্রিন্স হেইচিনও চলে আসে। প্রিন্স হেইচিনকে এখানে দেখে মেং তখন বলে, যখন আপনি এখানে এসে গিয়েছেন তাহলে আমাদের সঙ্গে ডিনার করে নিন। এতে ওরা চারজন নিয়ে ডিনার করতে বসে পড়ে। তবে তখনই সেখানে মিস ঝ্যাং নামে একটি মেয়ে চলে আসে। আসলে এই মেয়েটি প্রিন্স হেইচিনকে পছন্দ করত। অন তখন মিস ঝ্যাংকে জিজ্ঞাসা করে, এত রাতে আপনি এখানে কি করছেন? এতে মিস ঝ্যাং তখন বলে, আসলে আমি এখানে প্রিন্স হেইচিনের জন্য এসেছি, কারণ এমপ্রেস আমার সাথে তার বিয়ে ঠিক করেছে আর প্রিন্স হেইচিনও এতে রাজি আছে। প্রিন্স হেইচিন এতে রাজি আছে এটা শুনে অনের একটু ভালো লাগে না। অন সেখান থেকে এক প্রকার অভিমান করে উঠে চলে যায়। মিংও বুঝতে পারে যে অনের এতে খারাপ লেগেছে, তাই ও পিছন পিছন অনের কাছে যায় আর অনকে এটা নিয়ে সান্ত্বনা দিতে থাকে। অন বলে, আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই, আমি নিজেকে সামলে নেব। এটা বলে ওরা নিজেদের মধ্যে প্রিন্স হেইচিনকে নিয়ে কথা বলতে থাকে। মাঝরাতে মিস ঝ্যাং তো অনের সঙ্গে কথা বলতে আসে আর অনকে বলে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, দয়া করে আমার পিছন পিছন আসুন। এটা বলে মিস ঝ্যাং তখন অনকে নিয়ে একটি জায়গায় চলে যায়। সেখানেও মিস অনকে বলে, আমি জানতে পেরে গিয়েছি যে আপনি প্রিন্স হেইচিনকে পছন্দ করেন। অন জিজ্ঞাসা করে, তুমি এটা কি করে জানলে? এতে মিস ঝ্যাং বলে, আমি ওখান থেকে যাওয়ার সময় তোমার আর মেংয়ের কথা শুনতে পেয়েছি, কিন্তু তুমি প্রিন্স হেইচিনকে ভুলে যাও। আমাকে কথা দাও তুমি প্রিন্স হেইচিনের থেকে সবসময় দূরে থাকবে আর কখনোই তাকে ভালোবাসার কথা বলবে না। কিন্তু ওয়ান তো প্রিন্স হেইচিনকে সত্যি সত্যি ভালোবাসতো, ও কিছুতে এই কথা দিতে রাজি হচ্ছিল না, যেটাতে মিস ঝ্যাং তখন অনকে জোর করতে থাকে। আর এই জোর জবরদস্তির এক পর্যায়ে মিস অন তো এখানে থাকা খাট থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে মিস ঝ্যাং তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর মিস অনকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা ইয়ান আর মেংকে একটি জায়গায় যেতে দেখি, যেখানে ওরা মিনিস্টার লি নামে একটি লোকের সঙ্গে দেখা করতে এসেছিল। মিনিস্টার লিকে দেখে মেং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই লোকটি হুবহু ওর বাবার মতো দেখতে ছিল। এদিকে দেখানো হয় ওয়ানের মেয়ের এসে তাড়াতাড়ি প্রিন্স হেইচিনকে জানায় যে ওয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না। এতে হেইচিন তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ওয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে হেইচিন অনকে খুঁজে পেয়ে যায়। ও দেখতে পায় অনের অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল, অনের জামা কাপড়ে অনেক বেশি রক্ত মেখেছিল। এটা দেখে হেইচিন তখন কান্না করতে শুরু করে, তবে তখনই অনেক জ্ঞান ফিরে আসে। অন বলে, কান্না করছো কেন? আমি একদম ঠিক আছি। হেইচিন জিজ্ঞাসা করে, তাহলে এই রক্ত কিসের? অন তখন এই খাদের ভিতরে থাকা কিছু লাল রঙের ফল দেখায় আর বলে, হয়তো এই ফলের রসই আমার জামা কাপড়ে লেগে গিয়েছে। এরপর হেইচিন অনকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে আমাদেরকে মেং আর ইয়ানকে দেখানো হয়, যারা রাতের বেলা মার্কেট দিয়ে হাঁটছিল একসাথে। তখনই তাড়াহুড়ো করতে গিয়ে মেং পড়ে যেতেই যাবে, কিন্তু ইয়ান ওকে ধরে ফেলে। দুজন তখন দুজনের দিকেই তাকিয়ে থাকে। এদিকে আমরা হেইচিন আর ওয়ানকে দেখতে পাই।
পাই, যারা জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে একটি জায়গায় বসেছিল। অন এখানে হেইজিনকে জিজ্ঞাসা করে, ওই দিন তুমি ওই চিঠিটি কেন লিখেছিলে যে তুমি নাকি আর কোনোদিন ফিরে আসবে না, তাহলে এখন কেন ফিরে এসেছো? হেইজিন বলে, কিসের চিঠি? আমি তো কোনো চিঠি লিখিনি। যেটা শুনে অন তো অবাক হয়ে যায়। অন তখন হেইজিনকে সবকিছু খুলে বলে যে ওর কাছে একটি চিঠি এসেছিল, যেটাই লেখা ছিল হেইজিন আর কখনো ফেরত আসবে না, তাই অন যেন ইয়ানকে বিয়ে করে নেয়। এটা শুনে হেইজিন তো অবাক হয়ে যায় আর বলে, আমি তো কোনো চিঠি পাঠাইনি, হয়তো এটা ইয়ানের কাজ। অন বলে, না না, ইয়ান এটা করতে পারে না। দুজনেই তখন অনেক ভাবতে থাকে যে কেউ এই চিঠিটা লিখেছে, কিন্তু ওদের দুজনের মাথায় কারণ নাম আসে না। যাই হোক, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। তো এখানে এই পার্টটি শেষ হয়। দেখা হবে পরের পার্টে।